দেখো আজকে আমরা শিখবো সমকোণী চৌপল বা আয়তঘন। এই চ্যাপ্টারটা শিখতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কি সমকোণী চৌপল বা আয়তঘনটা কি। সমকোণী চৌপল বা আয়তঘন হচ্ছে ছয়টি আয়তাকার সমতল দ্বারা বেষ্টিত যে ঘনবস্তুর সন্নিহিত তল পরস্পরকে সমকোণে অবস্থিত তাকে আমরা কি বলবো, আয়তঘন। দেখো বলছি, দেখো দেখো এটা একটা আয়তক্ষেত্র, তো দেখো এর প্রত্যেকটা ঘরই কি আয়তক্ষেত্র। তার মানে দেখো এর ছয়টি তল, তো ছয়টি তল কি কি, দেখো ছয়টি তল হচ্ছে, এক নম্বর দেখো ছয়টি তল সমকোণী চৌপল বা আয়তঘনের ঘনকের ছয়টি তল, এর হচ্ছে ছয়টি তল যথা ছয়টি তল কি কি, ছয়টি তল হচ্ছে যেমন হচ্ছে এ বি সি ডি, এটা একটা তল। একটা ঘর যদি কল্পনা করো, তার ঘরের মেঝে একটা তল, তাহলে কি ছাদও একটা তল হবে। দেখো এ বি সি ডি এটা ধরো ঘরের মেঝে, তার মানে কি ছাদ কি জি এইচ ই এফ, এটা কি ছাদ। তাহলে কী হবে, এক তলগুলো লিখি, দেখো এ বি সি ডি একটা তল, একটা তল গেল। তারপর কি হচ্ছে এর বিপরীত কি, এটা যদি এটা মেঝে হয় তো ছাদ তো এটা হবে। একটা ইট দেখো, একটা ইট ঠিক সেম, তার মানে কি ওপরের তল মানে কি জি এইচ ই এফ, দুটো তল গেল। আর বাকি আছে কি, এখনো চারটি তল বাকি আছে। দেখো এ বি ই এফ, এই যে এ বি ই এফ এটা আরেকটা তল। কি কি লিখবো, এখানে লিখি এ বি ই এফ, তিনটে তল গেল। এর বিপরীত তল এটা, তার মানে কী হবে ডি সি জি এইচ, লিখবে ডি সি জি এইচ। কটা গেল, চারটে তল গেল। বাকি আছে আর দুটো তল হচ্ছে এই পাশ আর এই পাশ। তার মানে কি বি সি জি এফ, লিখবে বি সি জি এফ এবং আর একটা তল বাকি আছে কি এ ডি ই এইচ, লিখবে এ ডি ই এইচ। ছয়টি তল আমরা জানলাম। এবার হচ্ছে এর এর কর্ণ কিন্তু চারটি। সমকোণী চৌপল বা ঘনকের কর্ণ কিন্তু চারটি। এই কর্ণ চারটি, একটা ঘর যদি দেখো, ঘরের এ মাথা আর এ মাথা একটা কর্ণ। দেখো এই যদি নাও, এটা একটা কর্ণ, একটা গেল। তারপর দেখো একটা কর্ণ পেলাম, তাহলে এটা একটা কর্ণ এফডি থেকে, এফডি বা ডিএফ, এটা একটা কর্ণ পেলাম, দুটো পেলাম। তারপর দেখো বি আর এইচ, এই যে বিএইচ, তিনটে পেলাম। তারপর দেখো জিএ, এই যে কি চারটে কর্ণ পেলাম। লিখবে কর্ণ সংখ্যা চারটি কর্ণ, ঘনকের আয়তঘনকের চারটি কর্ণ কি কি, ই সি, লিখবে কি কি ই সি, তারপর ডিএফ, তারপর এই যে ডি আর এফ এটা একটা কর্ণ। তারপর হচ্ছে বিএইচ, আর একটা কর্ণ বাকি, ও বিএইচ গেল, বিএইচ আর কি বাকি এজি, এজি ঘনকের চারটি কর্ণ। ঠিক আছে, প্রতিটি আয়তঘনকই কিন্তু আয়তাকার। মনে রাখবে প্রতিটি আয়তঘনকই আয়তাকার, লিখবে এটা কি আয়তাকার, এটি হচ্ছে আয়তাকার। 3 নম্বর, এবার এসে ঘনকের ধার বা প্রান্তিক বিন্দু। ঘনকের ধার হচ্ছে, ধার সংখ্যা হচ্ছে 12টি, লিখবে ধার সংখ্যা কি 12টি। কি কি, দেখো এ বি একটা ধার, বি সি একটা ধার, দেখো লিখছি 12টি, যেমন হচ্ছে দেখো এ বি একটা ধার, তার মানে কি বিসি একটা ধার, বিসি একটা ধার, তার মানে কি ডিসি একটা ধার, ডিসি একটা ধার, তার মানে কি এডি একটা ধার, এডি একটা ধার। এরকম করতে করতে দেখবে তারপর বিএফ, তারপর এফজি, তারপর জিএইচ, তারপর ইএইচ, তারপর ইএ, এরকম করতে দেখবে 12খানা ধার হবে, 12টা ধার হবে, ডট 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 12টি। ঠিক আছে, 12টি এরকম।
এটা এটা যদি ধার হয় তার মানে কি এটাও ধার হবে, এটাও ধার হবে, এটাও ধার হবে। তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 11টা আরেকটা কই গেল, এই এই যে 12টা হয়ে গেল, ধার সংখ্যা 12টা। ব্যাস, এবার শীর্ষবিন্দু লিখবে আয়তঘনকের শীর্ষবিন্দু হচ্ছে কি 8টি। আয়তঘনকের শীর্ষবিন্দু হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা কি 8টি। 8টি কি কি? এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা, দেখো লিখছি এ বি সি ডি ই, এ বি সি ডি ই এফ জি এইচ, কটা হলো? 8টি হলো। 1 2 3 4 5 6 7 8, 8টা হচ্ছে কি শীর্ষবিন্দু। সমকোণী চৌপল বা আয়তঘনকের 8টি শীর্ষবিন্দু। দেখো বইতে একটা দেওয়া আছে, দেখো বইতে দেওয়া আছে যে সমকোণী চৌপলের মাত্রা, সমকোণী চৌপলের মাত্রা হচ্ছে 3টি। সমকোণী চৌপলের মাত্রা 3টি লিখবে এখানে কালো কালো। সমকোণীর মাত্রা হচ্ছে 3টি। সমকোণী চৌপল বা আয়তঘনকের মাত্রা 3টি। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে কোনটা? এটা যদি দৈর্ঘ্য হয়, তার মানে কি এটা কি প্রস্থ হবে? ঠিক প্রস্থ হবে। তাহলে উচ্চতা কি? উচ্চতা হচ্ছে এই যে এই লেন্থটা, এটাকে কি বলবে? উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা বা এই লেন্থটা, এটা হচ্ছে কি উচ্চতা। দেখো আমরা দৈর্ঘ্য যদি এ ধরি, প্রস্থ যদি বি ধরি, উচ্চতা যদি সি ধরি, তার মানে দেখো সমকোণী চৌপল বা আয়তঘনকের অঙ্ক করতে গেলে মাত্র 4 থেকে 3টে বা 4টে সূত্র জানালেই যথেষ্ট। তারপর আসবো ঘনক। ঘনক কিন্তু সেম। যদি একটা সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হয় তাহলে তাকে আমরা কি বলবো? ঘনক। দেখো মুছি এটা, এই বৈশিষ্ট্য কিন্তু সেম, খালি এটা কি এটা ঘনক যদি হয়, এটা যদি ঘনক হয়, ঘনকের দেখতে কেমন হবে? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দেখো ছোট করে একটা আঁকছি, ঘনক হচ্ছে এখানে আঁকি, আঁকাটা দেখে নাও, এখানটা আঁকলাম, এটা কি বর্গক্ষেত্র তো একটা, আয়তক্ষেত্র টাইপের হয়ে যাচ্ছে এটা। এই যে ঠিক আছে, এবার মোটটা এই কোণগুলো জুড়ে দাও, এই কোণগুলো জুড়ে দাও, এটা জুড়ে দাও, এটা জুড়ে দাও, ব্যাস। এটা কি? এটা ঘনক। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি সেম, তাকে আমরা কি বলবো? ঘনক। তাকে আমরা কি ঘনক বলবো। এই ঘনক সমকোণী চৌপল বা আয়তঘনক কি আয়তাকার, এটা হবে বর্গাকার। এটা কি হবে? বর্গাকার। এটা লিখে দেবে বর্গাকার, ঠিক আছে? এটা লিখে দেবে বর্গাকার। তার মানে কি আয়ত, আমরা ঘনক কেমন জানি? যেমন লুডোর ছক্কা হতে পারে ঘনক, ঠিক আছে? এটা ইট হতে পারে, এটা ইট। তারপর একটা ঘর, তোমাদের ঘর যদি একটা ঘর হতে পারে। তার মানে আমাদের এই ঘনক আর সমকোণী চৌপল সম্পর্কে যথেষ্ট আইডিয়া হয়ে গেল। এবার আমরা জানবো এই চ্যাপ্টার করতে হলে তো কিছু সূত্র লাগবে, যে ঘনকের কিছু সূত্র লাগবে, সমকোণী চৌপল বা আয়তঘনকের কিছু সূত্র লাগবে। সেই সূত্রগুলো সম্পর্কে কিছু জানবো। দেখো প্রথম সূত্র, দেখো একটু মুছি, আঁকাটা থাক, সমকোণী চৌপলে আঁকাটা থাক। তারপর দেখো 1 নম্বর সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। সমকোণী চৌপল বা ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি বার করতে বলে,
আমরা দৈর্ঘ্যটা কি ধরলাম, সমকোণী চৌপলের দৈর্ঘ্য আমরা যদি এ ধরি, প্রস্থ যদি বি ধরি, উচ্চতা সি, তার মানে আমরা লিখতে পারি, দেখো কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার প্লাস উচ্চতা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য। তার বেসিক্যালি কী হবে এটা, তবে দৈর্ঘ্য আমরা কী ধরেছিলাম, এ ধরেছিলাম, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। এটা কি এত একক, ঠিক আছে একক, হ্যাঁ ঠিক আছে। তারপর আসবো হচ্ছে কর্ণের দৈর্ঘ্য তো জানলাম, এবার আমরা কি জানবো, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার কি জানবো, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু থার্ড ব্র্যাকেট দাও, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ, তারপর লিখবে প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা যোগ যোগ এবার কি হবে, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য বা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য লিখি, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এত বর্গ একক, এত বর্গ একক। এটা কি সমগ্রতলের ক্ষেত্রফল। সমকোণী চৌপল বা আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তার মানে কি হবে, 2 ইন্টু এ বি দৈর্ঘ্য প্রস্থ যোগ বিসি প্রস্থ ইন্টু উচ্চতা যোগ সি এ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এত বর্গ একক, এত বর্গ একক। ঠিক আছে, এবার দেখো কর্ণের দৈর্ঘ্য, এবার হচ্ছে আয়তন বা ঘনফল। এবার আমরা কি জানবো, আয়তন বা ঘনফল। 3 নম্বর সূত্র হচ্ছে আয়তন বা ঘনফল, আয়তন বা কি ঘনফল। আয়তন বা ঘনফলের সূত্র হচ্ছে সমকোণী চৌপল বা আয়তঘনকের আয়তন বা ঘনফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কি লিখবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু ইন্টু উচ্চতা, উচ্চতা এত ঘন একক। তার মানে কি এ ইন্টু বি ইন্টু সি এত ঘন একক, এত ঘন একক। ব্যাস, সমকোণী চৌপল বা আয়তঘনকের আয়তঘন এই 3খানা সূত্র জানলে যথেষ্ট। এবার দেখো আসবে ঘনক। আমি ঘনকের বৈশিষ্ট্য কী বলছিলাম, যা সমকোণী চৌপলের বৈশিষ্ট্য তাই ঘনকের বৈশিষ্ট্য। তাহলে কি ঘনকটা কি বর্গাকার আর সমকোণী চৌপলটা হয় আয়তাকার। সেম বৈশিষ্ট্য, খালি বর্গাকার আর হচ্ছে আয়তাকার, এটা মাথায় রাখবে। এবার কি জানবো, এবার হচ্ছে ঘনক। দেখো এটা মুছেই দিই, ঘনকটা এঁকে নেবো। ঠিক, দেখো এবার শিখবো ঘনক। ঘনকের কিছু সূত্র লাগবে, এটা হচ্ছে ঘনক। ঠিক আছে, দেখো এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। তো এবার জুড়ে দিলাম কোণগুলো, খালি কোণগুলো জুড়ে দাও, ব্যাস। এটা কি, এর প্রত্যেকটা বাহু তো সমান, একটা বাহু কি সমান। তো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান। তার মানে কি, এটা এ ধরো, প্রত্যেকটা বাহু আমি এ ধরলাম, ঘনকের প্রতিটি বাহু যদি আমি এ ধরি তাহলে লিখতে পারি ঘনকের, দেখো প্রথম সূত্র লাগবে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য এখানে আগে লিখে নিই। ঘনকের ক্ষেত্রে 1 নম্বর সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের
দৈর্ঘ্য হচ্ছে এ রুট কিউব, এ ইন্টু রুট কিউব বা 3, এ ইন্টু রুট 3। এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এটা কি? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে কি? এক বাহুর দৈর্ঘ্য, মানে কি এই বাহুটা। এটা যদি এ বি নাম দাও, এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে। এই যে এ বি, এটা হচ্ছে বাহু, একটা বাহু, মানে কি কর্ণের দৈর্ঘ্য কি বাহু ইন্টু রুট 3 এত একক, ঠিক আছে। এটা গেল। এবার 2 নম্বর সূত্র হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো কর্ণের দৈর্ঘ্য যদি জানো তাহলে বাহুর দৈর্ঘ্য বার করতে পারবে। লিখবে, অতএব লিখবে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য বাই রুট 3 এত একক, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার 2 নম্বর সূত্র দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু তার স্কোয়ার, 6 ইন্টু বাহু তার হোল স্কোয়ার, মানে কি 6 এ স্কোয়ার, এত ঘন একক, এত ঘন নয়, এটা এত বর্গ একক, এত বর্গ একক, ঠিক আছে। এবার আসবো এবার হচ্ছে 3 নম্বর সূত্র হচ্ছে ঘনফল বা আয়তন। লিখবে আয়তন বা ঘনফল যদি বার করতে বলে, এটা হচ্ছে এ কিউব, মানে কি বাহু তার হোল কিউব, এত ঘন একক, এত ঘন একক, ইকুয়াল টু এ কিউব ঘন একক, একক ঘন একক, ঠিক আছে। এবার 4 নম্বর সূত্র হচ্ছে, দেখো কোনো অঙ্কে যদি ঘনফল দিয়ে দেয়, তোমাকে যদি বলে বাহুর দৈর্ঘ্য বার করো, তবে সিম্পল একটা সূত্র দেখো বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু লিখবে ঘনফল, ঘনফল পাওয়ারে লিখবে 1/3, 1/3 এত একক। ধরো কোনো অঙ্কে ঘনফল দিয়েছে ধরো 64, কোনো অঙ্কে ঘনফল দিয়েছে 64, তার মানে আমাকে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কী লিখবে? এ ইকুয়াল টু কী লিখবে? 64 তার কি পাওয়ারে কি 1/3, তার মানে কি এটা মানে কি 4 কিউব, তো 4 ইন্টু 1/3, তার মানে 3 কেটে গেল, তার মানে কি 4 এত একক, ঠিক আছে। এত একক, বাহুর দৈর্ঘ্য কী পাবে? এত একক। এবার দেখো 5 নম্বর সূত্র হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এই সূত্র দেখো, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, দেওয়ালের ক্ষেত্রফল, এই সূত্রটা দেখো ভালো করে। এটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস বা যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, ইন্টু উচ্চতা এত বর্গ একক, ইন্টু উচ্চতা এত বর্গ একক, ঠিক আছে। তার মানে কি 2 ইন্টু, এটা কি না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে কি ভূমির পরিসীমা, তো ভূমির পরিসীমা, তো এটা সমকোণী চৌপল বা আয়তঘনকের ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তার মানে কি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, মানে কি ঘনকের বা আয়তঘনকের ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। এই আর একটা সূত্র দেখো, ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য যদি বলে, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, দেখো ঘনকের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য যদি বলে, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য তোমার বলে, এটা হবে এ রুট 2 এত একক, এ ইন্টু মানে কি বাহুর দৈর্ঘ্য ইন্টু রুট 2 করে দেবে এত একক। ব্যাস এটুকুই জানলেই যথেষ্ট, আর লাগবে না।
দেখো এবার 24 দাগের এমসিকিউ যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে তার দেখো 1 নম্বর প্রশ্ন বলছে একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি বা 88 বর্গ সেমি। বাক্সটির উচ্চতা, এটা যদি একটা বাক্স হয় তার উচ্চতা তোমাকে বার করতে হবে, তার আমাদের কি দিয়েছে, একটা সমকোণী চৌপল, তার কি আয়তন দিয়েছে, ভেতরের আয়তন। দেখো সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভেতরের আয়তন বা আয়তন তোমাকে দিয়েছে 440 এত ঘন সেমি, আর ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে 88 এত বর্গ সেমি। তারপর বলছে বাক্সটির উচ্চতা কত, তাহলে লেখো ধরি না, বাক্সের উচ্চতা ধরতে হবে না। দেখো এটা যদি একটা বাক্স হয় আর বাক্সটা কি সমকোণী চৌপলাকৃতি, তার আয়তন, যে ভিতরের যে আয়তনটা, এই আয়তনটা তোমার জানা আছে কত, 440 ঘন সেমি। ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল, ভিতরে একটা ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে 88 বর্গ সেমি, 88 বর্গ সেমি। তাহলে বাক্সটির উচ্চতা কত, বাক্সটির আয়তন যেটা দিয়েছে তার সাথে যদি তুমি ভূমিতলের ক্ষেত্রফলটা ভাগ করো তাহলে তুমি বাক্সের উচ্চতা পেয়ে যাবে। অতএব লেখো বাক্সের উচ্চতা হবে বাক্সের আয়তন ভাগ ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 88, এটা কাটাকাটি করলে হবে কি 5, এত 5 সেমি। 5 সেমিটা তোমাদের বইয়ের অ্যান্সার বি জায়গার সাথে মিলে গেছে, এটা অ্যান্সার। এবার দেখো 2 নম্বর বলছে একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য, একটা আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য দিয়েছে 40 মিটার, প্রস্থ দিয়েছে 12 মিটার এবং গর্তটির গভীরতা দিয়েছে 16 মিটার। গর্তটা কিন্তু আয়তঘনাকার বা সমকোণী চৌপলাকৃতি। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখবে। এটা ধরো একটা গর্ত, ঠিক আছে, তো এটা কি আয়তঘন, এর দৈর্ঘ্য দিয়েছে, এটা যদি দৈর্ঘ্য হয় এটা 40 মিটার, আর এটা প্রস্থ, তাহলে কত দিয়েছে, এটা দিয়েছে 12 মিটার, আর উচ্চতা দিয়েছে, এটা হচ্ছে উচ্চতা, এটা 16 মিটার তোমাকে দিয়েছে। এবার বলছে এই গর্তটার মধ্যে যদি তুমি 5 সেমি, 4 সেমি ও 2 মিটার, 5 সেমি দৈর্ঘ্য, 4 সেমি প্রস্থ, 2 মিটার উচ্চতা বিশিষ্ট যদি একটা তক্তা রাখো, কতগুলি তক্তা তুমি রাখতে পারবে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে দেখো প্রথমে তুমি যদি এই গর্তটার আয়তন বার করো, তুমি যে তক্তাটা রাখবে তা নিশ্চয়ই এর গর্তটার আয়তন লাগবে, এই ভিতরেই তো তুমি তক্তাটা রাখবে, তার মানে কি এর আয়তন তোমাকে বার করতে হবে। দেখো এর আয়তন হচ্ছে, লেখো আয়তঘন গর্তের আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা আমরা জানি সমকোণী চৌপল বা আয়তঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য কত, 40 ইন্টু প্রস্থ 12 ইন্টু উচ্চতা 16, এত ঘন মিটার।
এবার বলছে এর এর ভিতরে তুমি এই বাক্সটার ভিতরে, এই গর্তের ভিতরে তুমি কি রাখবে? তক্তা রাখবে। তারপরে লেখো, অতএব লেখো তক্তার আয়তন। তক্তার আয়তন, তুমি তক্তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই জানো, তাহলে আয়তন কি হবে? যে তক্তাটা রাখবে সেটাও কিন্তু কি আয়তঘন। বলছে গর্তের দৈর্ঘ্য 5 মিটার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 4 মিটার, উচ্চতা 2 মিটার, এত ঘনমিটার, এত ঘনমিটার। এবার বলছে কতগুলি তক্তা রাখতে পারবে এই গর্তের ভিতরে, অতএব লেখো তক্তার সংখ্যা। অতএব লেখো তক্তার সংখ্যা, মানে কি এর আয়তন ভাগ যে গর্তের যে মোট আয়তন ভাগ তক্তার আয়তন। তাহলে গর্তের আয়তন কি 40 ইন্টু 12 ইন্টু 16 ভাগ তক্তার আয়তন কি হবে? 5 ইন্টু 4 ইন্টু 2। এবার দেখো যদি কাটাকাটি করো, 5 তুমি যদি 4 দিয়ে কাটো 40কে 10 হবে, তারপর 2 দিয়ে যদি 12কে কাটো 6 হবে, 5 দিয়ে যদি 10কে কাটো 2 হবে, 6 দিন 12 ইন্টু 16 করলে দেখবো হবে 192, 192 এতটি। এটা তোমাদের বইয়ের বি দাগের সাথে মিলে যাবে, এটা অ্যান্সার। এবার দেখো বলছে 3 নম্বর অঙ্ক বলছে দেখো 3 দাগ বলছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, একটা ঘনক। এটা যদি একটা ঘনক মানে কি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এটা ধরো একটা ঘনক, এর একটা বাহুর দৈর্ঘ্য কি এ আচ্ছা ধরো একটা ঘনক আঁকি আগে। ঘনক কিন্তু এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, মানে কি বর্গাকার হবে, বড় করে আঁকি। এটা যদি একটা ঘনক হয়, এটা একটা ঘনক যার পার্শ্বতলের ক্ষেত্রফল কি দিয়েছে, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল যে 256 256 এত বর্গমিটার, ঘনকটির আয়তন বার করতে হবে। তুমি যদি ঘনকের আয়তন বার করতে গেলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। তা ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ই, এখানে লেখো ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান মিটার, ঠিক আছে আমরা জানলাম। তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি, 4a স্কোয়ার, সত্যনিশয় লিখবে 4a স্কোয়ার ইকুয়াল টু 256, তা এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে 256 ভাগ 4 করলে দেখবে হবে 64। এবার এ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারো 8 স্কোয়ার, এ ইকুয়াল টু লিখবে 8, তাহলে এ ইকুয়াল টু কি 8 মিটার পেলাম, এত মিটার। এবার বলছে ঘনকের আয়তন, তা ঘনকের আয়তনের সূত্র কি, অতএব লিখবে a কিউব, অতএব লিখবে ঘনকের আয়তন সমান আমরা কি জানি, বাহু তার হোল কিউব, মানে কি a কিউব এত ঘনমিটার, মানে কি হবে 8 কিউব, মানে কি হবে 512 এত ঘনমিটার। এটা তোমাদের বইয়ের দেখবে ডি দাগের সাথে মিলে যাবে, ডি, এটা অ্যান্সার। দেখো 4 দাগ, দেখো 4 দাগ বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগোত্রের ক্ষেত্রফল কত হবে। তোমাকে আয়তনের অনুপাত দিয়ে দিচ্ছে, ঘনকের আয়তন তোমাকে দিয়ে দিচ্ছে, ঘনকের আয়তন। তাহলে লেখো, তাহলে ধরি
ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য A1 ও A2। ঠিক আছে, তাহলে আয়তন কি হবে? আয়তন হবে, দেখো ঘনকের আয়তন কি A1 কিউব ইস টু A2 কিউব, এটা তোমাকে দিয়েছে 1:27, 1:27, এটা তোমাকে দিয়েছে ঘনকের আয়তনের অনুপাত তোমাকে দিয়েছে। তোমার কি প্রথম ঘনকের আয়তন ইস টু দ্বিতীয় ঘনকের আয়তন ইকুয়াল টু কি 1:27। এবার লিখতে পারো A1/A2 তার হোল কিউব ইকুয়াল টু আমরা 1/3 তার হোল কিউব লিখতে পারি। তার মানে কি কিউব কিউব কেটে যাবে, তার মানে কি A1/A2 ইকুয়াল টু লিখতে পারো 1/3। অতএব লেখো A1:A2 ইকুয়াল টু 1:3। তার মানে কি, ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য আমরা কী পেলাম, A1 কী পেলাম, প্রথম ঘনকের বাহু কি বাহুর দৈর্ঘ্য 1, দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য 3। এবার বলছে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল। লেখো ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে, অনুপাত কি হবে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি আমরা 6a², তার মানে কি 6a1² ইস টু প্রথম ঘনকের ক্ষেত্রফল ইস টু দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হলো। তার মানে 6a1 কি 1, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য কি 1 মিটার, হ্যাঁ একক নেই মানে কি 1 একক, তার মানে কি 1² ইস টু দ্বিতীয় মানে দ্বিতীয় ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 6:3 তার স্কোয়ার, তার মানে হবে 6:6 6×54, তার মানে 54। এবার 1:9, এটা তোমাদের বইয়ের দেখবে সি নম্বর দাগের সাথে মিলে যাবে। এবার দেখো বলছে লাস্ট যেটা অঙ্কটা তোমাদের MCQ পার্টের লাস্ট অঙ্ক, 5 নম্বর অঙ্ক। বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, এবং কর্ণের দৈর্ঘ্য দিয়েছে D একক। তাহলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক, অতএব লিখবে এস ও ডি এর মধ্যে সম্পর্ক তোমাকে বার করতে হবে। তা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি, এস ইকুয়াল টু কি জানি 6a², এ কি একটি বাহুর দৈর্ঘ্য, এখানে লিখবে এ ইকুয়াল টু হলো একটি বাহুর দৈর্ঘ্য, লেট ধরলে আর কি ধরে নিলাম। তারপর দিয়েছে কর্ণের দৈর্ঘ্য, আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি জানি, ডি ইকুয়াল টু কি জানি আমরা a ইন্টু কি √3, তার মানে এখানে কি একটি বাহুর দৈর্ঘ্য কি পাবো, a ইকুয়াল টু কি পাবো d/√3, এটা পেলাম। এবার অতএব লেখো এস ইকুয়াল টু এর মানটা 6 ইন্টু এস করে জায়গায় বসে দেবো d/√3 তার হোল স্কোয়ার, মানে কি 6d²/3, তার মানে 3 দিয়ে কাটলে কী হবে 2। অতএব হবে এস ইকুয়াল টু পাবে 2d²। অতএব লিখতে পারো, দেখো d² ইকুয়াল টু s/2, এটা তোমাদের বইয়ের দেখবে ডি নম্বর সাথে মিলে যাবে খুব সম্ভবত, আর ডি এটা অ্যান্সার MCQ। করব
25 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে সেগুলি, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 2 মার্কসের আসে, যেগুলো 2 নম্বরে 10টি অঙ্কের মধ্যে একটা অঙ্ক এখান থেকে থাকবে। দেখো 1 নম্বর কি বলছে, একটি আয়তঘনকের তল সংখ্যা, মাথায় রাখবে আয়তঘনকের মানে কি, সমকোণী চৌপল বা আয়তঘনকের তল সংখ্যা x, আয়তঘনকের ক্ষেত্রে কি বলছে, তল সংখ্যা কি x, তারপর বলছে ধার সংখ্যা y, তারপর বলছে শীর্ষবিন্দুর সংখ্যা, তারপর বলছে শীর্ষবিন্দুর সংখ্যা কি বলছে z, তারপর বলছে কর্ণের সংখ্যা p, তারপর বলছে কর্ণের সংখ্যা p। তার মানে আমরা লিখে নিই যে আয়তঘনকের ক্ষেত্রে তল সংখ্যা কত হয়, 6টি তল, ধার সংখ্যা কি 12টি, শীর্ষবিন্দুর সংখ্যা কি 8টি, আর কর্ণের সংখ্যা p কি 4টি, তো কর্ণ। তার মানে তল সংখ্যা x ইকুয়াল টু কি 6, y ইকুয়াল টু 12, আর হচ্ছে z মানে শীর্ষবিন্দুর সংখ্যা ইকুয়াল টু 8, আর তারপর কর্ণের সংখ্যা p ইকুয়াল টু কি 4। এবার তোমাকে কোশ্চেনে বলছে যদি হয় তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান তোমাকে বার করতে হবে। তো এখানে এক্স কত আছে, এখানে এক্স কত আছে, এক্স মানে কি এক্স 6, ওয়াই কত আছে 12 মাইনাস 12, তারপর প্লাস জেড মানে কি শীর্ষবিন্দুর সংখ্যা 8, তারপর বলছে পি মানে কি কর্ণের সংখ্যা 4। এটা তোমাকে বার করতে হবে কত, 6 মাইনাস 12 প্লাস 12, তার মানে প্লাস মাইনাস করে তার মানে কি 6, তার মানে এর মান কী হবে 6, অ্যান্সার কী হবে 6। 2 নম্বর দেখো, বলছে দুটি আয়তঘনকের মাত্রাগুলি। আচ্ছা, মাত্রা মানে কিন্তু আয়তঘনকের 3টি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তারপর বলছে দেখো দুটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 এবং উচ্চতা এবং দুটি আয়তঘনক, একটা আয়তঘনকের মাত্রা বলছে 4, 6, 4 এবং আরেকটা আয়তঘনকের মাত্রা বলছে 8 মাইনাস 2x মাইনাস 1 তার 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাদের উচ্চতা বা এইচের মান বার করতে হবে। দেখো প্রথম আয়তঘনকের মাত্রা, প্রথম আয়তঘনকের মাত্রা কি বলছে 4, 6, 4, 4, 6, 4। তাহলে প্রথম আয়তঘনকের ঘনফল কি হবে, এবার লেখো ঘনফল কি হবে, যা মাত্রা মানে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তার তোমাকে দিয়ে দিয়েছে মানে কি, তার মানে আয়তঘনকের ঘনফল বা আয়তন আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার দৈর্ঘ্য তো এটা, প্রস্থ তো এটা, উচ্চতা এটা, তার মানে কী হবে 4 × 6 × 4, দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন একক। ঠিক আছে, এবার বলছে দ্বিতীয় আয়তঘনকের মাত্রা দেখো বলছে 8, 2h মাইনাস 1, 2, তার মানে কি দ্বিতীয় আয়তঘনকের দৈর্ঘ্য 8 দিয়েছে, প্রস্থ দিয়েছে 2h মাইনাস 1, উচ্চতা দিয়েছে 2। এবার তার অতএব লেখো ঘনফল, কি লিখবে, ঘনফল হবে দৈর্ঘ্য 8, প্রস্থ 2h মাইনাস 1 ইন্টু উচ্চতা কি 2,
এত ঘন একক হলো। এবার বলছে যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে উচ্চতা কত হবে? শর্তানুসারে লিখবে এই প্রথম আর দ্বিতীয় আয়তঘনকের ঘনফল সমান বলছে, শর্তানুসারে হবে। অতএব লিখবে 4 লেখো 8 ইন্টু 2h-1 ইন্টু 2 ইকুয়াল টু লিখতে পারো 4 ইন্টু 6 ইন্টু 4। তাহলে কী হবে? 2h-1 ইকুয়াল টু লিখতে পারো 4 ইন্টু 6 ইন্টু 4 বাই 8 ইন্টু 2। এবার কাটাকুটি করলে দেখো 2 দিয়ে যদি 6কে কাটো 3 হবে, আর 4 দিয়ে যদি কাটো 2 হবে 8কে। এবার 2 দিয়ে যদি তুমি 4কে কাটো কত হবে? 2 হবে, তার মানে 6। তাহলে লিখবে 2h-1 ইকুয়াল টু 6। 2h ইকুয়াল টু কী হবে? একটা ওই পাশে লিখি যোগ হয়ে যাবে, তার মানে কি 7। তাহলে h ইকুয়াল টু কী হবে? 7/2 মানে কি 3.5 এত একক। তাহলে লিখবে অতএব উচ্চতা, অতএব লিখবে অতএব h ইকুয়াল টু 3.5 একক। এটা অ্যান্সার। দেখো এবার 3 নম্বর দেখো। 3 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম অঙ্ক পরীক্ষায় দেওয়ার চান্স থাকে প্রবল। 3 নম্বর অঙ্ক টেস্টার দিয়ে দাও। বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো। একটা ঘনক তোমার কাছে আছে, ধরো একটা ঘনক আছে, তখন এঁকে নিই। ছোট্ট করে একটা ঘনক তোমার কাছে আছে, এটাকে একটা ঘনক, তার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কী? এই ঘনকটা তোমার কাছে আছে, এর প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কী বলছে? 50% বৃদ্ধি করা হলে, 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? দেখো ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ, একটি বাহুর দৈর্ঘ্য সমান এ আমরা ধরলাম। এবার তাহলে কি সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? 6a², 6 ইন্টু বাহু তার হোল স্কোয়ার, এত বর্গ একক। এবার বলছি এই ঘনকটার একটা ধারের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে লেখো অতএব ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে কি হবে? প্রথমে কি ছিল? এ প্লাস, যদি 50% বৃদ্ধি পায় মানে কি 100% মতো পাবে। লেখো এ ইন্টু 50/100। তার মানে এই শূন্য কাটছে, মানে কি 1/2, তার মানে কি এ প্লাস a/2, তার মানে 3a + 2, 3a/2 এটা হবে, এটা এত একক। এবার তাহলে কী হবে? অতএব লেখো সমগ্র তলের ক্ষেত্রফল বাড়ানোর পরে আমরা কি ঘনকের বাহুর দৈর্ঘ্য কী পেলাম? এটা পেলাম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু a² মানে কি এটা 3a/2 তার হোল স্কোয়ার, এত বর্গ একক। 6 ইন্টু 9a²/4, তাহলে কত হবে? 2 দিয়ে যদি কাটো 2 হবে, 2 দিয়ে কাটলে 3 হবে, তার মানে হবে 3 নং 27, 27a²/2, এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কী হবে? 27a²/2 মাইনাস 6a²। আগের ক্ষেত্রফল কী ছিল? 6a², তারপরে কী হলো? 27a²/2। এবার যদি লসাগু করো 2 হবে নিচে, 27a² মাইনাস 12a², তার মানে হবে 15
এ স্কোয়ার বাই 2 এত বর্গ একক, এত বর্গ একক। এবার বলছে অতএব লিখো শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, লিখবে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি 25 a স্কোয়ার বাই 2 বাই 6 a স্কোয়ার ইন্টু 100 এটা পার্সেন্ট। এটা মানে লিখতে পারো 20 a স্কোয়ার বাই 2 ইন্টু 1/6 a স্কোয়ার ইন্টু 100। কাটাকুটি যদি করা হয় দেখো এ স্কোয়ার কাটলে 6 যদি 3 দিয়ে কাটো 2, 15কে 3 দিয়ে কাটলে কী হবে 5, তার মানে 2 2 4, তা এই 2 যদি কাটো 50, আবার 2 দিয়ে কাটলে কী হবে 25, তো আমার অ্যান্সার হবে 25, 5 25 125 এত পার্সেন্ট। শতকরা ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। হ্যাঁ বৃদ্ধি পাবে বল, হ্যাঁ এত বছর, হ্যাঁ বৃদ্ধি হবে, এটা তোমাদের অ্যান্সার। দেখো এবার পরেরটা 3 নম্বর গেল। 4 নম্বর দেখো, বলছে দেখো তিনটে নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে? লেখো ধরি নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কি এ। দেখো তিনটি ঘনক এঁকে নিই ছোট ছোট করে। এই তিনটি ঘনককে গলিয়ে একটা কি বড় ঘনক তৈরি করব। ঘনককে গলিয়ে একটা এই তিনটে নিরেট ঘনককে গলিয়ে কি একটা বড় ঘনক তৈরি করবো। তার মানে কি এই তিনটি নিরেট ঘনকের যা আয়তন হবে সেটাই তো এই বড় ঘনকের আয়তন। তার মানে লিখতে পারো তিনটি ঘনকের আয়তন ইকুয়াল টু বড় ঘনকের আয়তন। তার মানে কি এটা কি নতুন ঘনক। লেখো শর্তানুসারে নতুন ঘনকের আয়তন কি হবে? ঘনকের আয়তন কি হয়? ঘনকের আয়তন হয় a কিউব। তার মানে কি নতুন ঘনকের আয়তন কি হবে? শর্তানুসারে লিখবে a কিউব ইকুয়াল টু কি এই তিনটি ঘনকের আয়তন। লিখবে তিনটি ঘনকের আয়তন। দেখো তিনটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি, এটা 3 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি। প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিয়েছে। এবার বলছে এই তিনটি ঘনকের, এই নিরেট তিনটি ঘনকের আয়তন, এই নিরেট তিনটি ঘনকের যা মোট আয়তন সেটাই তো নতুন ঘনকের আয়তন হবে। তা আমরা লিখতে পারো 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। তার মানে a কিউব ইকুয়াল টু লিখতে পারো 27 প্লাস 64 প্লাস 5 কিউব মানে কি 125। তো হ্যাঁ 25 125। তাহলে কত হবে? a কিউব ইকুয়াল টু হবে মানে 216। তাই a কিউব ইকুয়াল টু লিখতে পারো 6 কিউব মানে তো 216, 6 তার হোল কিউব। তাই কিউব কেটে বলতে a ইকুয়াল টু কি 6। তার মানে কি লিখবে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য 6 এত সেমি। এটা তোমাদের অ্যান্সার। এবার দেখো 5 দাগের অঙ্ক বলছে
দেখো 5 দাগের অঙ্ক বলছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য দিয়েছে যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। তার মানে কি ঘরের মেঝের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো দিয়েছে দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য তোমাকে 12 ও 8 এত মিটার করে, ঠিক আছে। তোমাকে দিয়েছে ঘরটির উচ্চতা কি দিয়েছে, উচ্চতা দিয়েছে 4 মিটার। 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল, অতএব লেখো ঘরটির মেঝের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12 ইন্টু 8 এত বর্গ মিটার। তার কি 8 বারাং কত হবে, 8 বারাং হবে 96 বর্গ মিটার। এটা তোমাদের অ্যান্সার 5 জায়গায়।